ভটভট শব্দ করে মোটর সাইকেলটা কাছে এসে দাঁড়াতেই একবার সেদিকে ভালো করে তাকিয়ে দেখল রমাকান্ত চৌধুরী। মোটর সাইকেলের চালকের সিটে বসে রয়েছে বিমল, আর তার পেছনে লম্বা চুল আর লম্বা দাড়িওয়ালা মুখ নিয়ে হাসি মুখে তার দিকে তাকিয়ে দেখছে কেতো। কেতোর ডান গালে একটা লম্বা কাটা দাগ আছে, সেটা দিয়েই তাকে এক নজরে চেনা যায়। অনেকে বলে কার সঙ্গে একবার মারামারি করার সময় ছুরির আঘাতে গালের ওইখানটা কেটে গিয়েছিল। সেইবার কেতো হাসপাতালে ভর্তি ছিল অনেকটা সময়। এমনভাবেই নাকি গালটা কেটেছিল যে অনেক দিন পর্যন্ত তখন কেতোকে দেখা যায়নি। কিন্তু এখন কেতোকে দেখে রমাকান্তের মাথা থেকে পা পর্যন্ত একবার জ্বলে উঠল। তার ওই বিচ্ছিরি হাসিটা দেখে রাগ হলেও নিজের রাগ যথাসম্ভব সংযত করে রমাকান্তবাবু বললেন, এই কি হলো? হ্যাঁ, আজকে আবার আমার সামনে এসে দাঁড়িয়ে রাস্তা আটকেছিস? তোদের বলেছি না, তোদের মুখগুলো দেখলেই আমার কেমন যেন গা বমি পায়। আমাকে দেখে তোমার বমি পেতেই পারে, কিন্তু যে কাজটা তুমি করে চলেছ সেটা যদি এখনো বন্ধ না করো তাহলে কিন্তু তোমার কপালে শনি নাচছে, বলে দিলাম আমি। আরে চৌধুরী বাবু আমাদের এই নয়নপুরে নতুন এসেছে, এখানকার সব কিছু খুব ভালো করে জানে না সে, তাই হয়তো এখনো অবধি আমাদের এখানকার সব কিছু সে বুঝে উঠতে পারেনি। সব কিছু বুঝতে পারছি, আর এই নয়নপুরটা যে দিনের পর দিন তোদের মতো কয়েকটা শয়তানের জন্য খারাপ হয়ে চলেছে সেটাও বেশ বুঝতে পারছি। আর তোদের সব কটার যাতে সঠিক শায়েস্তা করা যায় তার জন্যই তো এত কিছু করা। এখনো সাবধান করে দিচ্ছি চৌধুরী বাবু, ভালোই ভালো এই সমস্ত ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখো। এই নয়নপুরে ভালোভাবে থাকবে, নিজের কাজ করবে। ঘরে বউ বাচ্চা রয়েছে তো নাকি? যদি তাদের কোনো এই ভালো করে শুনে রাখ, আমার নাম রমাকান্ত চৌধুরী। তোদের আর এই তোদের দলের ওই মাথাটা, এই মাধব, তোদেরকে যদি আমি জেলের হাওয়া খাওয়াতে না পেরেছি না, তাহলে তাহলে আমার নামে আমি কুকুর পুষবো। কেন শুধু শুধু অন্যের ঝামেলায় জড়িয়ে পড়ছেন বলুন তো চৌধুরী বাবু? হ্যাঁ, এখানে এসেছেন, ভালোভাবে থাকবেন, হ্যাঁ, আর তো কোনো সমস্যা নেই। শুধু শুধু আমাদের পিছনে লাগার কি দরকার? বাচ্চাগুলো কি দেখছিস বে হা করে? হ্যাঁ, চল ফোন এখান থেকে, শালা না হলে ছুরির ডগা দিয়ে সবার চোখ দুটো উপড়ে ফেলবো। কেতুর কথা শুনে পথ চলতি কৌতূহলী লোকজনের অনেকেই কিন্তু আর দাঁড়াবার সাহস করল না। রমাকান্ত চৌধুরীর গোটা শরীরটা যেন থরথর করে কাঁপছে। রাস্তার মাঝখানে এই দুটো শয়তানের সঙ্গে এমনভাবে তাকে কথা বলতে হবে সেটা সে ভাবতে পারেনি। কেতো যেমনই হোক না কেন বিমল শান্ত মাথার ছেলে, তাই সে বলল, ওই মেয়েটার যা হওয়ার তা তো হয়েই গেছে। যদি শুধু শুধু ওর ব্যাপারে নাক গলাতে গিয়ে আপনার কিংবা আপনার বাড়ির লোককে ঝামেলায় পড়তে হয়, তখন আপনাদের কে বাঁচাবে বলুন তো? হ্যাঁ, কেউ আছে বাঁচানোর? এই ক্ষমতা থাকলে আমার গায়ে হাত দিয়ে দেখা। বলেছি না, তোদের গোটা দলটাকে নয়নপুর ছাড়া করতে না পারলে আমি এখানে শান্তিতে নিঃশ্বাস নেব না। আয় আয়, দম থাকলে গায়ে হাত দিয়ে দেখা। কেতো এতক্ষণ চুপ করেছিল, কিন্তু বিমলের গলার চেপে ধরায় সে রাগে অগ্নিশর্মা হয়ে রমাকান্তর উপর ঝাঁপিয়ে পড়ল। দুজনেই পড়ে গেল রাস্তার উপরে। পথ চলতি লোকেরা এই দৃশ্যটা বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করতে লাগল। বিমল তাৎক্ষণিকভাবে ব্যাপারটা বুঝতে না পেরে ওদের ছাড়াবার জন্য এগিয়ে গেল বটে, কিন্তু ততক্ষণে রমাকান্তের দুটো ঘুষি কেতোর গালের উপর পড়েছে। কেতোর হাতে ধরা ছুরিটা হঠাৎ করেই নেমে এলো রমাকান্তের গলা বরাবর। কিছু বুঝে ওঠার আগেই রমাকান্তর গলার নলিটা কেটে দুফাক হয়ে গেল। কাটা ছাগলের মতো সে মাটির উপরেই ছটফট করছে দেখে বিমল একটু ভয় পেয়ে গেল। আরে এটা কি করলি?
ও কতবার মাধবদা বলে দিয়েছে কোনো রকম ঝামেলায় জড়িয়ে পড়তে না। এমনিতেই মাথার উপরে পুলিশ, তার উপরে আবার উফ। ব্যাপারটা কেতো নিজেও বুঝতে পারেনি। হতভম্ব হয়ে তাকিয়ে রয়েছে মাটিতে পড়ে থাকা রমাকান্তের দিকে। আশেপাশের লোকেরা জড়ো হতে শুরু করেছে। কেতো দু একবার চিৎকার করল বটে, কিন্তু ওরা 16 আনা বিপদে পড়েছে। এই বুঝতে পেরে বিমল তাড়াতাড়ি মোটরসাইকেল চালিয়ে কেতোকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়তেই লোকেরা আস্তে আস্তে জমা হতে লাগলো। কিন্তু ততক্ষণে রমাকান্তের গলা থেকে বেরিয়ে আসা রক্ত মাটি ভিজিয়ে দিতে শুরু করেছে। টেলিফোনের রিসিভারটা নিচে নামিয়ে রেখে অংশুমান বলে উঠল, এই মাধব আর তার দলবল বড্ড বার বেড়েছে। দিনে দুপুরে এতগুলো লোকের সামনে রমাকান্ত চৌধুরীকে গলা কেটে খুন করলো, অথচ কেউ তার বিরুদ্ধে সাক্ষী দিতে চায় না। কনস্টেবল হীরালাল এতক্ষণ একপাশে চুপ করে দাঁড়িয়েছিল। অংশুমানের মুখে কথাগুলো শুনে সে বলল, কি আর করব বলুন তো স্যার, ওদেরকে ধরে আটকে রাখতে পারবেন না। মাধব আর তার দলবলের ওপর এখন পলিটিক্যাল নেতাদের হাত রয়েছে। সামনে ভোট, এই সময় ওদের কেউ চটাতে চায় না। তাছাড়া কেতোর বিরুদ্ধে কেউ সাক্ষী দেবে না। দেখলেন না ওই মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল, অথচ তারপরও তার বাবা মা ছাড়া আর কেউ ওদের বিরুদ্ধে সাক্ষী দিতে এগিয়ে এলো না। মাঝে মাঝে এই পুলিশের চাকরিতে ঘৃণা ধরে যায়। মাঝে মাঝে মনে হয় কি জন্য যে এই চাকরিতে এসেছিলাম, তার চেয়ে অন্য কিছু করলে বোধহয় ভালো হতো। শুনেছি কলকাতার দিকে নাকি এখনো সেই আন্দোলন চলছে। এই মেয়েটার মৃত্যুর কেসটায় এখনো নাকি কিচ্ছু করতে পারেনি পুলিশ। তারপর চাকরিহারা শিক্ষকদের নিয়ে সেই আন্দোলনে পুলিশ নাকি নির্বিচারে লাঠি চালাচ্ছে। কি হচ্ছে বলো তো হীরালাল? সবাই পুলিশকে দোষ দিচ্ছে, কিন্তু পুলিশেরই বা কি করার আছে? ওপর থেকে যা অর্ডার আসবে ওদেরকে তো তাই করতে হবে, নইলে তাদের পরিবারের কি হবে? তাছাড়া এই বাজারে চাকরি চলে গেলে জীবন চালাবে কি করে? কিছুই না স্যার, পাপের ঘরা পূর্ণ হলে একদিন দেখবেন সব কিছুর বিচার হয়ে যাবে। সেই সময় দরজার বাইরে থেকে বিক্রম ঢুকতে ঢুকতে একবার গলা খাঁকড়ি দিয়ে বলল, ওদের পাপের ঘোড়া পূর্ণ হয় না হীরালাল। ঘোড়া পূর্ণ হলেই সেটা সরিয়ে ওরা ড্রাম বসিয়ে ফেলার ব্যবস্থা করতে পারে। তারপর ড্রামের পরে আরো বড় যেটা আছে সেটাও বসাতে পারে। পাপের ঘোড়া কোনোদিন পূর্ণ হবে না, শাস্তিও হবে না। কিন্তু কি ব্যাপার বলুন তো অংশুমান বাবু, দিনে দুপুরে এমন একটা কাণ্ড হয়ে গেল, অথচ আপনি এখনো হাত গুটিয়ে বসে আছেন। বিক্রমের দিকে একবার তাকিয়ে ভালো করে দেখলেন অংশুমান। অংশুমান চ্যাটার্জি এই নয়নপুর থানার ওসি, কিন্তু নামেই ওসি। তাকে কোনো কিছু করতে দেওয়াই হয় না সেভাবে। বিক্রমের দিকে তাকিয়ে তার শক্ত সমর্থ চেহারা এবং মুখের রুক্ষ ভঙ্গির দিকে তাকিয়ে অংশুমান মনে যেন এবার একটু ভরসা পেল। সে বলল, মিস্টার চ্যাটার্জি তাই না? আপনার তো আজকে সকালে আসার কথা ছিল, এতটা দেরি করলেন কেন? আসলে মাঠে নামার আগে মাঠের চারপাশে সবকিছু একটু দেখে নেওয়া দরকার অংশুমান বাবু। দেখুন, আমার নাম বিক্রম চ্যাটার্জি। এমনিতেই আমি কাউকে নাম ধরে ডাকি না, কিন্তু মিস্টার চ্যাটার্জি শুনতে শুনতে এতটাই অভ্যেস হয়ে গেছে যে ওইটা বলতে পারবো না, তাই আপনাকে অংশুমান বাবু বলছি। নয়নপুরে এসেই কয়েকটা ব্যাপারে ছোটখাটো খোঁজ নেওয়ার দরকার হয়ে পড়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। কিন্তু রমাকান্ত চৌধুরী এমন দিনে দুপুরে বাজারের ওপরে খুন হওয়ার পরও আপনি কাউকে গ্রেফতার করলেন না কেন? কি করে গ্রেপ্তার করব বলুন তো? কারুর খুন হলে তার একটা রিপোর্ট অন্তত থানায় করতে হবে, তারপরেই তো আমরা কাউকে ধরতে পারবো। আর তাছাড়া প্রত্যক্ষদর্শীরা কেউ তো ভয় মুখ খুলতেই চাইছে না। বাজারে সবাই দেখেছে, অথচ কেউ কেতো কিংবা বিমলের নাম মুখেও আনছে না। সব জায়গাতেই এমন কয়েকটা আবাল গোছের লোকজন থাকে অংশুমান বাবু। স্যার, আপনার জন্য চা আনতে বলবো? আনতে বলো, তারপর একবার বেরোতে হবে। বাজারের কাছে যেখানে রমাকান্ত চৌধুরীর খুনটা হয়েছিল সেখানে একবার যেতে হবে। বিক্রম চা খেয়ে অংশুমান বাবুর সঙ্গে হীরালাল আর গাড়ি ড্রাইভারকে নিয়ে পৌঁছায় সেই বাজারের কাছে। জিজ্ঞাসাবাদ চলে, কিন্তু কেউই কেতু কিংবা বিমলের নাম বলতে চায় না দেখে একটু অবাক হয়ে বিক্রম বলল, সব থেকে বড় অপরাধী কারা বলুন তো অংশুমান বাবু? এই যে যারা সবকিছু দেখে শুনে ভয় চুপ করে থাকে, এদের জন্য এইসব মালগুলো অপরাধ করার সাহস পেয়ে যায়। আপনি আসার আগেও একজন এখানে এসেছিলেন, সেও কিন্তু আপনার মতো চেষ্টা করেছিল অনেক কিছু করার,
কিন্তু শেষ পর্যন্ত সেও কিছু করতে পারেনি। আর তাই আপনি লেজ গুটিয়ে এই লেজ তোলা কুকুরগুলোর দলে মিশে গেলেন, তাই তো? আপনাকে ওপর মহল থেকে এখানে কি কারণে পাঠানো হয়েছে সেটাই তো বুঝতে পারলাম না। দেখুন, এখন নয়নপুরে এই বিপাশা নামের মেয়েটির ধর্ষণের কেসটা আমাদের মাথার ওপর রয়েছে, তার ওপর এই রমাকান্ত বাবুর খুন, দুটো কেস নিয়ে এমনিতেই আমরা ঝামেলায় রয়েছি। তারপর আপনি শুধু শুধু অযথা কথা শোনাবেন না প্লিজ। বিক্রম আর কিছু বলল না। আশেপাশে ঘোরাঘুরি করে লোকজনদের সঙ্গে কথা বলে ওরা জিপে উঠতে যাবে এমন সময় দেখতে পেল একজন বয়স্ক মতো লোক ওদের দিকে এগিয়ে আসছে। লোকটা আর একটু কাছে এগিয়ে আসতেই অংশুমান তাকে চিনতে পারল। মিস্টার বিক্রম চ্যাটার্জি, বিপাশা নামের ওই মেয়েটার বাবা উনি। এক সেকেন্ড। ও হরিবাবু, ও হরিবাবু, এই যে এইখানে, এই যে হ্যাঁ, কি করছেন এখানে? লোকটা দ্রুত জিপের দিকে এগিয়ে আসে, অংশুমানের কাছে এসে হাত জোড় করে বলে, স্যার স্যার আমার মেয়েটার ব্যাপারটা কিছু হলো। ওই অপরাধীগুলো শাস্তি না পাওয়া পর্যন্ত, তাছাড়া আমার মেয়েটার তো কোনো খোঁজ পেলাম না। দেখুন, পুলিশ চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত বিপাশার কোনো খোঁজ করে উঠতে পারিনি আমরা। আচ্ছা হরিবাবু, আপনার মেয়েকে শেষবার কখন দেখেছিলেন? আর এই ব্যাপারে আপনি কাউকে সন্দেহ করছেন কি? ওই মাধবের দলের লোকেদের কাজ সব। আমার মেয়েটাকে আমার চোখের সামনে। কথাটা শেষ করতে পারলেন না হরিবাবু। তিনি কাঁদতে কাঁদতে জিপের একটা পাশ ধরে সেখানে দাঁড়িয়ে পড়লেন। বিক্রম কিছুক্ষণ কোনো কথা বলল না। অংশুমান আস্তে আস্তে বলল, হরিবাবু, ইনি হলেন মিস্টার চ্যাটার্জি, আমাদের থানায় নতুন এসেছেন। আপনার মেয়ের কেসটা উনিই দেখছেন। আশা করি এইবার কিছু একটা হবে। ওই মেয়েটা ছাড়া যে আমাদের আর কেউ নেই স্যার। মেয়েটা টিউশনি পড়ানোর পয়সাতেই আমাদের সংসার চলত। আমার স্ত্রী অসুস্থ, আমার বয়স হয়েছে, বুঝতেই পারছেন, কাজকর্ম আর কিছুই করা যায় না। মেয়েটা হারিয়েছে আজ মাসখানেক হলো। ঘরে খাবার মতো কিছু নেই, তাই বাজারের দিকে এসেছি, যদি কোনো কাজ পাওয়া যায়। আপনি একটু দেখবেন স্যার। কথাটা বলে সে আর দাঁড়ালো না। বোধহয় চোখের জল দেখাতে চাইছিল না বলে চলে গেল। থানায় ফিরতেই অংশুমানের মুখে গোটা কেসের ব্যাপারটা বিক্রম শুনল। বিপাশা নামের এই মেয়েটি নয়নপুরেই থাকত। বেশ কয়েকদিন আগে রাতের বেলা বাড়ি ফেরার পথে তাকে কেতো আর বিমল মিলে উত্ত্যক্ত করছিল। এই দুজন হল মাধবের দুই হাত। কিন্তু বিপাশা ব্যাপারটা সহ্য করেনি। এই নয়নপুরে অনেক মেয়েদের ওপরেই এদের দুজনের চোখ থাকে। বিমল এমনিতেই শান্তশিষ্ট, চট করে এই সমস্ত ব্যাপারে জড়িয়ে পড়ে না, কিন্তু কেতো মাঝে মাঝে এসব করে। বিপাশা ব্যাপারটা সহ্য করেনি। সে কেতোর গালে কষিয়ে একটা চড় মেরেছিল। ব্যাপারটা তখনকার মতো ওরা চুপচাপ মুখ বুজে সহ্য করে নিলেও ঠিক 2 দিন পরে রাতের বেলা বাড়ি ফেরার পথে বিপাশাকে ওরা ধরে নিয়ে যায় হরিবাবুর বাড়িতে। হরিবাবুকে বাড়ি থেকে বের করে দিয়ে বিমল, কেতো এবং তাদের সঙ্গে থাকা আরও 2-3 জন মিলে বিপাশাকে ধর্ষণ করেছিল। হরিবাবুর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকেরা বেরিয়ে এসেছিল ঠিকই, কিন্তু ততক্ষণে যা সর্বনাশ হওয়ার তা হয়ে গেছে। কেতো এবং তার দলের লোকেরা বন্দুক দেখে সেখান থেকে পালিয়ে যায়। হরিবাবু এবং তার সঙ্গে থাকা আরও লোকেরা থানায় যখন অভিযোগ করে, তখন সেই অভিযোগের ভিত্তিতে কেতো এবং তার সঙ্গে থাকা বিমল আর 2-1 জনকে ধরেছিল পুলিশ। কিন্তু মাধব তার প্রভাব খাটিয়ে ওদের হাজত থেকে বের করে নিয়ে যায়। এমনকি হরিবাবু ছাড়া আর যারা যারা তাদের এই ঘটনার সাক্ষী ছিল, সেই সমস্ত লোকেদের ভয় দেখিয়ে ওরা সত্যি কথা বলতে নিষেধ করে। সোজা কথায় মাধব তার ওপরে থাকা রাজনৈতিক নেতাদের প্রভাবে
কেতোকে বাঁচিয়ে নিয়েছিল সেই সব কিছু থেকে। আর তারপরে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যায় বিপাশা। এই সমস্ত কথা অংশুমানের মুখ থেকে শুনে গম্ভীর মুখে বিক্রম থানার অফিসের ঘরে টেবিলের ওপর রাখা ফাইলটা ভালো করে দেখছিল। বিপাশা নিরুদ্দেশ হওয়ার রিপোর্টটা লিখিয়েছিল তার বাবা হরিবাবু। তার মানে এই কেসে হরিবাবু ছাড়া আর কোনো সাক্ষী আমাদের হাতে নেই। কিন্তু রমাকান্ত চৌধুরীর খুনের কারণটা কি? বিপাশা নিরুদ্দেশের ব্যাপারটা ঘটে প্রায় সপ্তাহখানেক আগে। রমাকান্ত চৌধুরী এখানে এসেছিলেন প্রায় মাসখানেক হলো। নয়নপুরের স্টেশনের কাছে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকের শাখায় রমাকান্ত চৌধুরী পোস্টিং হয়ে এসেছিল। তিনি ভালো মানুষ। এখানে এসে ব্যাপারটা শুনে তিনি হরিবাবুকে সাহায্য করার কথা বলেন। এমনকি আশেপাশের লোকেরা যাতে কেতো এবং তার দলের বিরুদ্ধে সাক্ষী দেয় সেই চেষ্টাও উনি করেছিলেন। হরিবাবুর একার পক্ষে সম্ভব নয় বলে তিনি পুলিশ থেকে শুরু করে উকিল সব জায়গায় বিপাশার জন্য দৌড়াদৌড়ি করেছেন এই কয়েকদিনের মধ্যে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। দেখতে দেখতে ব্যাপারটা প্রায় মাসখানেক হয়ে গেল। তার মানে রমাকান্ত চৌধুরীর খুন হওয়ার ব্যাপারটাও এই বিপাশা নিরুদ্দেশ হওয়ার সঙ্গে জড়িয়ে আছে। কিন্তু এর আগে কি এমন ঘটনা কখনো ঘটেছে? অনেক রকমের অপরাধ করেছে, কিন্তু কাউকে নিরুদ্দেশ করে দেওয়ার মতন কাজটা ওরা কিন্তু এখনো করেনি। বিপাশাকে আশঙ্কাজনক অবস্থায় নয়নপুরের হাসপাতালে পর্যন্ত ভর্তি করা হয়েছিল। সেখান থেকে দুদিন পরে ফিরে আসার পরই ওরা এই কাজটা করেছে। কিন্তু কেন সেটাই আর বুঝতে পারছি না। এই বিমল আর কেতো এই মাল দুটো থাকে কোথায়? নয়নপুরে একটা কারখানা ছিল। শুনেছি ওই মাধবের দলের লোকজনেদের জন্যই নানান রকম সমস্যায় কারখানাটা বন্ধ হয়ে যায়। এই কারখানার পেছনের দিকেই একটা জায়গায় ওদের আস্থানা। তাছাড়া ওরা আর কোথাও থাকে না। বিমলের বাড়িঘর আছে, কিন্তু কেতোর বাড়িঘর নেই। সে কোথা থেকে এসেছে, কোথায় থাকতো, সেসব ব্যাপারে কেউ কিচ্ছু জানে না। তবে এদের দুজনের মধ্যে কিন্তু বেশ ভালো বন্ধুত্ব। কেতোর ব্যাপারে তো এত কিছু শুনলাম, কিন্তু বিমল নামে ছেলেটি, তার ব্যাপারে তো তেমন কিছু শুনলাম না। কেন? বিমল ছেলেটা ওদের সঙ্গে থাকলেও ঠান্ডা মাথায় সমস্ত কাজ করে। সে কারোর সঙ্গে ঝামেলায় জড়ায় না, কারোর গায়েও হাত তোলে না, শুধু কেতোর সঙ্গে সবসময় থাকে। শুনেছি মাধব তাকে দিয়েই বেশিরভাগ কাজকর্মগুলো করায়, কারণ সে মাধবের কাজকর্ম খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আচ্ছা ঠিক আছে, দুটোকেই তাহলে এক এক করে দেখতে হবে। কিন্তু তার আগে একটা থাকার জায়গার ব্যবস্থা যে করতে হবে অংশুমান বাবু। পুলিশ কোয়ার্টারের ব্যবস্থা এখানে নেই। আমাদের থাকার জন্য নয়নপুর স্টেশনের কাছে একটা বাড়ি দেওয়া হয়েছে, সেখানেই আমি থাকি। বাকিরাই নয়নপুরের আশেপাশেরই। তা আপনি চাইলে আমি যেখানে থাকি সেখানে একটা ব্যবস্থা করে দিতে পারি আপনার থাকার। চুপ করে কি যেন ভাবল বিক্রম। তারপর অংশুমানের প্রস্তাবটা নাকচ করে দিল। বিকেলের দিকে বিক্রম নিজের মতো বেরিয়ে কোথায় যেন চলে গেল, সেটা অংশুমান জানে না। সে তখনও থানায় হীরালালের সঙ্গে বসে পরিকল্পনা করছে কিভাবে এই দুটো ঝামেলা থেকে নিজেকে মুক্ত করা যায়। এদিকে সেদিন সন্ধ্যের দিকে পরিত্যক্ত সেই কারখানার পেছনের দিকের গুদাম ঘরে ওদের দলের একটা ছোটখাটো মিটিং মতো বসেছে। মদের গ্লাস, মদের বোতল, মদের চাট সবকিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। বিমল মদ খায় না। সে চুপ করে বসে রুটি দিয়ে মাংস খেতে খেতে বলল, কিন্তু কাজটা কিন্তু তো ঠিক হলো না, জানিস তো। দিনে দুপুরে এমনভাবে রমাকান্ত চৌধুরীকে না মারলেই পারতিস। এমনিতেই পাবলিক এই বিপাশার নিরুদ্দেশ হয়ে যাওয়া নিয়ে এক খেপেই রয়েছে। একবার যদি পুলিশ গন্ধে গন্ধে বিপাশাকে খুঁজে বার করে না, তাহলে যে কি হবে তোর মাথায় ঢুকছে না। আরে কিচ্ছু হবে না, বিপাশাকে খুঁজে বার করা এত সোজা নয়। আর তাছাড়া আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার, তারপরেই তো পাখি এখান থেকে ফুস হয়ে যাবে। এরপর আর কারোর বাপের সাধ্যি নেই ওকে খুঁজে বার করার। কিন্তু শুনলাম থানায় নাকি আজকে একজন নতুন পুলিশ অফিসার এসেছে। আরে ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, ওটা মাধবদা ঠিক দেখে নেবে। সামনে ভোট আছে না, এখন কোনো রকম ঝামেলায় জড়াস না। হ্যাঁ, ভালো কথা বলছি। ওই রমাকান্ত বাবুর ব্যাপারটা মাধবদা দেখবে বলেছে।
কিন্তু এর পরে কিছু হলে কিন্তু সামলানো যাবে না আর। এই শালা মাধবদার এই ব্যাপারটাই ভালো লাগে না। কাজের সময় বাবা বাছা, আর কাজ হয়ে গেলেই আমাদের বিপদের সময় তখন সব সময় ভয় দেখানো শুয়োরের বাচ্চা। কোনোদিন না মালটার গলায় ছুরি চালিয়ে। কেতুর কথায় আশেপাশে বসে থাকা সকলেই হেসে উঠল। বিমল সেখান থেকে উঠে পড়ল। ওরা বসে রয়েছে। বিমল গুদাম ঘরটা থেকে বাইরে বেরিয়ে এসে পেছনে দিকে আরেকটা দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর চাবি দিয়ে দরজা খুলে হাতের টর্চের আলো নিয়ে ভেতরের দিকে এগিয়ে গেল। টর্চের আলোটা ভালো করে চারিদিকে ফেলে দেখে নিয়ে মেঝেতে রাখা লম্বা কাঠের পাটাতনটা তুলতেই তার নিচে থাকা সিঁড়িটা চোখে পড়ল। আস্তে আস্তে সেই সিঁড়ি ধরে নেমে এলো। ওই ঘরের মধ্যে বাঁধা থাকা মেয়েগুলোকে একবার দেখে নিল, গুনেও নিল। মোট 11টা মেয়ে। তার মধ্যে একপাশে অবচেতনের মতো পড়ে রয়েছে একটা মেয়ে। ভালো করে সবাইকে দেখে নিল সে। যেভাবে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কাল সকালের আগে কিছুতেই ঘুম ভাঙবে না। আর তো কয়েকটা দিন। এখন ওদের এমনভাবেই রাখতে হবে। দিনের বেলা কোনো চিন্তা নেই, কিন্তু রাতের বেলা সমস্যা। চিৎকার চেঁচামেচি যাতে না করে, তাই সন্ধে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত 12 ঘন্টা ঘুমানোর জন্য ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। বিপাশা, পুলিশ এদিকে তোমায় 1 মাস ধরে খুঁজেই চলেছে, আর এদিকে তুমি যে এই নয়নপুরেই রয়েছ সেই কথা পুলিশ কিছুতেই বুঝতে পারবে না। তাছাড়া এখানে থাকার কথাটা তারা চিন্তাও করবে না, কারণ পুলিশ এর আগেও এখানে এসে 2-3 বার ঘুরে গেছে, কিচ্ছু পাইনি। 11টা মেয়েকে খুব সাবধানে এখানে রাখতে হবে, সে কথা বিমল জানে। এমনকি ওরা যে ওইখানে আছে সেই কথা একমাত্র সে ছাড়া অন্য কেউ জানে না। কেউ জানে না মেয়েগুলো কোথায় আছে, তবে কারখানার মধ্যেই আছে এটুকু জানে। বিমল উঠতে যাবে এমন সময় তার মাথাটা একবার ঘুরে উঠল। এমনটা মাঝে মাঝেই হয়। সে ছোটবেলা থেকেই এই রোগটা তার মধ্যে আছে। মাথাটা ঘুরে ওঠার সঙ্গে সঙ্গে সে হুমড়ি খেয়ে পড়ে গেল। সামনের সিঁড়ির ধাপটায় মাথাটা লাগায়, সেখানে একটু চোট লাগলো। সঙ্গে সঙ্গেই চোখে মুখে যেন একটা অন্ধকার দেখতে থাকলো। নয়নপুরে আসার পর প্রায় 3টে দিন কেটে গেছে বিক্রমের। রমাকান্ত চৌধুরীর স্ত্রীর সঙ্গে একদিন দেখা করতে গিয়েছিল, আর সেইখান থেকেই বের হওয়ার পর পথেই সোজাসুজি মাধবের সাথে দেখা হয়ে গিয়েছিল। রমাকান্ত চৌধুরীর স্ত্রীর কাছে রমাকান্তের ব্যাপারে সমস্ত ইনফরমেশন নিয়ে বেরিয়ে আসছিল বিক্রম। হঠাৎ রমাকান্তের স্ত্রী বলল, আমি আগেই বলেছিলাম স্যার, এখানে এসে শুধু শুধু নিজের কাজ ছেড়ে এসব ব্যাপারে মাথা না ঘামাতে। দেখুন, পুলিশের কাজ পুলিশ করুক না করুক, তাতে আমাদের কি বলুন তো? সবাই যখন চুপ করে রয়েছে, তখন কেন শুধু শুধু এসব ঝামেলায় পড়া? এই কথাটা বললে তো চলবে না ম্যাডাম। আপনি একজন মেয়ে হয়ে আরেকজন মেয়ের এত বড় একটা দুর্ঘটনার পরেও চুপ করে থাকতে বলেছিলেন আপনার হাজবেন্ডকে। এতে লাভটা কি হলো বলুন? শুধু শুধু দিনে দুপুরে এমনভাবে ওকে ওরা মেরে ফেললো, অথচ কেউ টু শব্দটি পর্যন্ত করল না। আমি এই নয়নপুরে আর বেশি দিন থাকবো না। কোনো রকমে এদিকের ব্যাপারটা মিটে গেলেই আমি আমার ছেলেটাকে নিয়ে এখান থেকে চলে যাব। এই সমস্ত জায়গায় মানুষ থাকে নাকি? বিক্রমের মনে হলো কথাটা ভদ্রমহিলা ঠিকই বলছে। ঠিক তারপরেই 4 চাকার গাড়িটা এসে থামলো তাদের দরজার কাছে। গাড়ি থেকে নেমে এলো 2জন লোক। তারপরে গাড়ির দরজা খুলে দিতেই ধপধপে সাদা পোশাক পরা বেটেকাটো চেহারার ফর্সা একজন লোক নেমে এলো। মাথায় লম্বা চুল, কপালের মাঝখানে তিলক, গায়ের ওপর একটা সাদা রঙের উড়নি ফেলা। লোকটা বেরোতেই বিক্রম একটু অবাক হলো। তার সঙ্গে থাকা লোক দুটির মধ্যে একটি লোক সেই লোকটার কানে কানে কিছু একটা বলতেই ওই লোকটা হাত জোড় করে বলল, বাবা, ভালো সময় এসেছি। আচ্ছা, আপনি মিস্টার চ্যাটার্জি তো, তাই না?
শুনেছি আপনি নয়নপুরে নতুন এসেছেন। বাহ, খুব ভালো। সামনে ভোট আছে, সব কিছু একটু দেখে শুনে রাখবেন, বুঝলেন? আসলে একা হাতে তো আর সব কিছু সবসময় সামলানো যায় না। আমি এসেছিলাম রমাকান্ত বাবুর স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে। ম্যাডামের কোনো সমস্যা হলে আমাদের বলবেন। এমন একটা ব্যাপার হয়ে গেল। বিক্রম ভেবেছিল কিছু বলবে না, কিন্তু লোকটা আরও কিছু কথা বলতে যাচ্ছে দেখে সে আর চুপ করে থাকতে না পেরে বলল, আপনার এই ডান হাত বাঁ হাত এই দুটোকে একবার কেটে ফেলতে পারলে তো আর কোনো ঝামেলাই থাকে না। ওরা দুজনেই তো এই নয়নপুরে যত সব গন্ডগোলের মাথা। তাদের পেছনে আপনিও আছেন নাকি? হ্যাঁ। বিক্রমের কথায় মাধবীর সঙ্গে থাকা লোকগুলো যেন কিছু একটা বলার চেষ্টা করছিল। তার আগেই মাধব হাত তুলে ওদেরকে থামিয়ে দিয়ে আগের মতোই হাসি মুখে বলল, আসলে এই নয়নপুরে যত সব ইয়াং ছেলেপুলে রয়েছে সবাই তো আমার কাছে সমান, তাই না? তাদের ভুল ভ্রান্তি হলে, তাদের পথ দেখাতে হলে সেটা তো আমাকেই করতে হবে। আমি তো নয়নপুরের উন্নতি চাই। এবারের ভোটে নয়নপুরের পক্ষ থেকে আমাকে দাঁড়াতে বলেছে, কিন্তু আমি এসবে নিজেকে জড়াতে চাই না, বুঝলেন? আমি মানুষ সেবা করতে চাই। গাড়ির ভেতর থেকে একটা লোক একটা প্যাকেট জাতীয় কিছু নিয়ে এলো। সেটা মাধব এগিয়ে দিল রমাকান্ত বাবুর স্ত্রীর দিকে। তারপর বলল, দেখুন, রমাকান্ত চৌধুরী ছিলেন যাকে বলে একদম ভালো মানুষ। তার এমন একটা ব্যাপার হয়ে গেল, এই ঋণ আমরা মেটাতে পারবো না। এটা রাখুন, কোনো সমস্যা হলে আমাদের জানাবেন। দেখুন, এইসব আমি নিতে পারবো না। চলে যান এখান থেকে, আপনারা চলে যান। কথাটা বলেই রমাকান্তর স্ত্রী মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে ভেতরে ঢুকে গেল। মাধব একটু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। তারপরে হাসি মুখে বিক্রমের দিকে তাকিয়ে বলল, কি আর বলা যাবে বলুন তো ইন্সপেক্টর, আমাকে তো আমার কাজ করতে হবে। নয়নপুর এবং আশেপাশের এই গোটা এরিয়াতে একটা পাচার চক্র অনেকদিন ধরেই চলছে। এই পাচার চক্রের ব্যাপারে আপনি কি কিছু জানেন নাকি? এক মুহূর্তের জন্য যেন মাধবের মুখের রংটা বদলে গেল। তারপরেই ব্যাপারটা সামলে নিয়ে এসে বলল, প্রথমত আমি নিজের মতোই থাকি মিস্টার চ্যাটার্জি, আর দ্বিতীয়ত আমি লোকজনের সাহায্য করি, সেবা করি। এসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, তবে হ্যাঁ, এসব কথা জানলে নিশ্চয়ই আপনাকে জানাবো। কথাটা বলেই মাধব এগিয়ে গেল তার গাড়ির দিকে। বিক্রম আস্তে আস্তে বলল, পক্কা ঢ্যামনা শালা। দাঁত কেলে কেমন কেতো আর বিমলের ব্যাপারটা হালকা করে এড়িয়ে গেল। একবার তোমাকে বাগে পাইবা ছাদন, তারপর বুঝতে পারবে বিক্রম চ্যাটার্জি কি জিনিস। গাড়িটা বিক্রমের সামনে দিয়ে চলে যেতেই রমাকান্তের স্ত্রী আবার দরজা খুলল। তবে বেশিক্ষণ কথা হলো না। বিক্রম সেখান থেকে বেরিয়ে পড়ল। কয়েকটা ইনফরমেশন তাকে জোগাড় করতে হবে। এখানে সে শুধুমাত্র বিপাশার নিরুদ্দেশ কিংবা রমাকান্ত চৌধুরীর মৃত্যুর কেসের সমাধান করতে আসেনি। তার টার্গেট এর চেয়েও বড়। আমি তো কিছুই বুঝতে পারছি না কি যে হবে। নতুন এক অফিসার থানায় এসেছিল শুনেছি, কিন্তু তারপরে তো কিছু হলো না। আশেপাশের পাড়া প্রতিবেশীরা যে এমনভাবে আমাদের বিপক্ষে দাঁড়াবে সেটা কি করে বুঝবো? মেয়েটাকে তখন কতবার করে বলেছিলাম, বিয়ে করে নে মা, এই নয়নপুর ছেড়ে চলে যা, তাহলে বেঁচে যাবি। না, শুনলো না, আমাদের জন্য খাটতে খাটতেই গেল। আর তারপরে ভগবান আমাদের দিকে কি কোনো দিনও মুখ তুলে তাকাবে না? ভগবান বলে কিছু নেই, বুঝলে? না হলে কি ওই শয়তানগুলো এমনভাবে বুক চিতিয়ে ঘুরতে পারে? আর আমাদের এমনভাবে ঘরে চুপ করে বসে থাকতে হয় লজ্জায়। কিন্তু আমাদের কি কিছুই করার নেই? এইভাবে এই অন্যায় মুখ বুজে সহ্য করে যেতে হবে? সব কিছুর একটা শেষ সীমা থাকে মালতী, ততদিন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু কেন জানি না আমার মন বলছে বিপাশার কিছু হয়নি, ও বেঁচে আছে। আমার মেয়েটা বেঁচে আছে। চোখ বন্ধ করলেই যেন আমি ওর ডাক শুনতে পাই।
ও যেন চিৎকার করে আমায় ওকে বাঁচাবার কথা বলে। হায় রে, আমি আমি কিছুই করতে পারিনি মেয়েটার জন্য। এমন সময় দরজার উপর ধাক্কা পড়ল। হরিবাবু তার অসুস্থ স্ত্রীর বিছানার পাশে বসে কথা বলছিলেন, আর মাঝে মাঝে সিদ্ধ করা গলানো ভাত কোনো রকমে চটকে খাইয়ে দিচ্ছিলেন তাকে। আজ অনেক দিন হল হাই ব্লাড সুগারের পেশেন্ট মালতী দেবী। এখন ব্লাড সুগারের সঙ্গে শরীরে আরও অনেক ধরনের রোগ বাসা বেঁধেছে। এত রোগের কারণে তিনি আর বিছানা থেকে উঠতে পারেন না। দরজায় কড়া নাড়ার শব্দ শুনে মালতী চমকে উঠেছিল। সে কিছু বলার আগেই হরিবাবু তাকে শান্ত থাকতে বলে দরজার দিকে এগিয়ে গেলেন। দরজা খুলতেই দেখা গেল কেতো দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে আরও কয়েকজন দাঁড়িয়ে। দরজাটা খুলতেই হরিবাবুকে কোনো রকম একটা ধাক্কা মেরে মাটির ওপর ফেলে দিয়ে ঘরের ভেতর এসে ঢুকল কেতো। তার মুখ থেকে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে। নেশা জড়ানো গলায় সে বলল, এই বুড়ো, কতবার না তোকে বলেছি মেয়েকে খোঁজা ছেড়ে দে। এই যে এই ঘরেই তো তোর মেয়েটাকে আমরা সবাই মিলে একটু একটু করে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিলাম। শালা তাও তো শান্তি হয়নি তোর মেয়ের। যেখানে আছে ভালোই আছে, ওসবের চিন্তা ছেড়ে দে। পুলিশের ঝামেলা থেকে সরে যা, নাহলে রমাকান্তের মতো তোরও একই অবস্থা হবে, বুঝলি শালা বুড়ো? এই দেখ, এই ছুরিটা দিয়ে তোর গলার নলিটা কেটে ফেলতে আমার কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। মাটি থেকে চটপট করে উঠে দাঁড়িয়েছিলেন হরিবাবু। হঠাৎ করে তার শরীরে যেন কোথা থেকে খানিকটা বল চলে এসেছিল। চলে যা এখান থেকে, তোদের কাউকে আমি ছাড়বো না। পুলিশ আমাদের ঠিক সাহায্য করবে। ও সুমান বাবু ভালো মানুষ, তার সঙ্গে আরেকজন যে এসেছে সেই মিস্টার চ্যাটার্জি আমায় বলেছে আমার মেয়েকে খুঁজে দেবে। অকস্মাৎ হরিবাবুর এমন ধাক্কায় কেতো কেমন যেন হতভম্ব হয়ে পিছিয়ে গেল। সে এটা মোটেও আশা করেনি। কোমর থেকে ছুরিটা আবার বের করে হরিবাবুর গলার দিকে ধরতে যাবে, এমন সময় বাইরে থেকে তার সঙ্গে আসা তিনজনের গলার আর্তনাদ শুনে সে চমকে ঘুরে তাকায় পেছনে। অন্ধকারে তিনজনই মাটির ওপর ধপাস করে পড়েছে। তার সঙ্গে সঙ্গে দেখা যায় বাইরে অন্ধকারে ৩-৪ জন মতো লোক দাঁড়িয়ে আছে। কেতো একটা চিৎকার করে ছুরিটা হাতে নিয়ে বাইরে বেরোতেই মাথার ওপর ভারী কিছু একটা আঘাত পড়ল। হরিবাবু সব কিছু বুঝে উঠে বাইরে আসার আগে সব পরিষ্কার, কোথাও কিচ্ছুটি নেই। শুধু হরিবাবুর দরজার সামনে পড়ে রয়েছে কেতো সহ আরও একজনের মৃতদেহ, আর বাড়ির বাইরে দাঁড় করানো রয়েছে 2টো মোটরসাইকেল। অগত্যা হরিবাবু আর দেরি না করে তখনই থানায় খবর দেয়। তখন অনেক রাত। বিক্রম, অংশুমান এবং হীরালাল সহ আরও কয়েকজন পুলিশ হরিবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। বসার ঘরের কাছে বসে রয়েছেন হরিবাবু। বাইরে কিছু লোকজন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। কনস্টেবলরা বাইরে ঘুরছে। অংশুমান আর বিক্রম বসে রয়েছে হরিবাবুর উল্টো দিকে। এরকম 4 জন গুন্ডাকে অমনভাবে মারার মতো ক্ষমতা আপনার নেই, এটা আমরা ভালো করেই বুঝতে পারছি। কিন্তু কি হয়েছিল সে ব্যাপারে কি আপনি কিছুই জানেন না? না মিস্টার চ্যাটার্জি, ওরা এসেছিল আমায় ভয় দেখাতে। আমি কিন্তু ভয় পাইনি। আমি বলেছিলাম অংশুমান বাবু আর মিস্টার চ্যাটার্জি থাকলে আমার মেয়েকে আমি ঠিক খুঁজে পাবো, আর তারপরেই ওরা আমায় মারতে যায়। কিন্তু তার আগেই কারা যেন, অন্ধকারে কয়েকটা কালো কালো ছায়ার মতো দেখেছিলাম, কিন্তু বাইরে বেরোবার আগেই সব কিছু
দেখুন, এই বিপাশার নিরুদ্দেশ হওয়া রমাকান্ত চৌধুরীর খুনের ব্যাপারে যে কেতো জড়িয়ে রয়েছে তা আমরা জানি। ওর ওপরে আমাদের নজর ছিল। আপনি একটু সাহায্য করতে পারলে ওকে গ্রেফতার করা যেত, কিন্তু তার আগেই এমনভাবে সে যাই হোক। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো কাজটা কে করবে? বিক্রম একবার অংশুমান বাবুর দিকে তাকালো, তারপর আবার সামনে হরিবাবুর দিকে তাকিয়ে বলল, একটা কথা বলুন তো হরিবাবু, কেতো আর তার 3 জন সাগরেদ যেভাবে মারা গেল তাতে আপনার কি সত্যি সত্যি ভালো লাগেনি? একজন পুলিশ অফিসারের মুখে এমন কথা শুনে অংশুমান অবাক হয়ে গেল, কিন্তু হরিবাবুর মুখে হঠাৎ একটা অদ্ভুত পৈশাচিক হাসি ফুটে উঠল। তিনি ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বললেন, বড় শান্তি পেয়েছি আমি। আমার মেয়েটাকে আমি ঠিক খুঁজে পাবো, আমার মন বলছে। কিন্তু কিন্তু আমার চোখের সামনে, আমার এই ঘরে ওরা আমায় আটকে রেখে তারপর আমার মেয়েটাকে ওদের মৃতদেহগুলো দেখে আমি খুব শান্তি পেয়েছি। আমার বুকের ব্যথাটা একটু হলেও জুড়িয়েছে। হরিবাবুর পরনে একটা স্যান্ডো গেঞ্জি, তিনি সেটার উপর দিয়েই বুকের ওপর একবার এমনভাবে হাত বোলালেন যেন বুকের ওপর ঠান্ডা কিছু একটা স্পর্শ পেলেন। মিস্টার চ্যাটার্জি, এটা কিন্তু ঠিক নয়। আপনি একজন পুলিশ অফিসার হয়ে এমন কথা বলতে পারেন না। আপনি পুলিশ অফিসার হয়ে হাতে চুড়ি পরে বসে থাকতে পারেন, আর আমি একটা সামান্য কথা বললেই দোষ? মিস্টার চ্যাটার্জি, আপনি কিন্তু আবার বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ির এখনো আপনি কিছুই দেখেননি। নিজের হাতে যদি ওই 4 জনকে মারতে পারতাম তাহলে আমার সব থেকে ভালো লাগতো। হরিবাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, যদি আপনার মেয়ে জীবিত থাকে তাহলে আপনার মেয়েকে আমি ঠিক খুঁজে বের করব। আর আশা করি কেতোর মৃত্যুর পরে এইদিকে আর নতুন করে কোনো সমস্যা হবে না। সমস্যা হবে মিস্টার চ্যাটার্জি, এইবার নতুন সমস্যা শুরু করবে কিন্তু বিমল। বিক্রম হেসে উঠল, তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, পিপিলিকায় গজায় পাখা মরিবার তরে। একটা গেছে অংশুমান বাবু, আর রয়েছে একটা। ওটাকে সরাতে পারলে মাধবের ঘাড় পর্যন্ত হাত পৌঁছতে খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। ওরা হরিবাবুর বাড়ি থেকে বেরিয়ে এলো। মৃতদেহগুলো পোস্টমর্টমের জন্য পুলিশ তুলে নিয়েছে। প্রত্যেকেরই ঘাড়ের কাছে একটা করে ক্ষতচিহ্ন। ঘাড়ের কাছে এমন জায়গায় ধারালো আর সরু কিছু প্রবেশ করানো হয়েছে যে তৎক্ষণাৎ তাদের মৃত্যু হয়েছে। শুধু কেতোর মাথায় আঘাত করে ওকে মারা হয়েছে। খুলির একটা অংশ ভেঙে চুরমার হয়ে গেছে। নয়নপুরে মাধবের লোকের গায়ে হাত দিতে পারে এমন যে কে আছে সেই কথা ওরা কিন্তু বুঝতে পারছিল না। নয়নপুরে বেশ কয়েকদিন ধরে শান্তির পরিবেশ বজায় রইল। হঠাৎ করে কেতোর এমন মৃত্যুতে মাধব বিমল দুজনেই যেন ধাক্কা খেয়েছিল। সত্যি কথা বলতে গোটা নয়নপুরও একটা ধাক্কা খেয়েছিল। আর থানায় বসে বিক্রম এই মাধবেরই পুরনো একটা কেসের ফাইল খুব মন দিয়ে দেখছিল। এমন সময় অংশুমান বলল, আপনি রমাকান্ত চৌধুরীর স্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন? যদি কিছু মনে না করেন তাহলে একটু বলবেন ওনার সাথে আপনার কি কথা হলো? যেটুকু কথা হওয়া সম্ভব সেটুকুই হলো। তিনিও যে কেতোকে সন্দেহ করছিলেন সেটা বলেছিলেন, কিন্তু ভয়ে তিনি রিপোর্ট করতে পারছিলেন না। বুঝতেই তো পারছেন, এই নয়নপুরে ওদের ভয় পায় না এমন মানুষ কেউ নেই, এমনকি পুলিশও পর্যন্ত বাদ যায় না। আপনি ভুল ভাবছেন। আমি ওদের ভয় পাই না, আমি সুযোগ খুঁজছি। বোকার মতো কোনো কারণ ছাড়াই হঠাৎ করে যদি ওদেরকে ধরা হয় তাতে সমস্যাটা বাড়বে। ভালো করে পরিকল্পনা করে তারপর। আপনার আর আমার মধ্যে পার্থক্যটা কোথায় বলুন তো অংশুমান বাবু? আপনি সবকিছু আইনের পথে থেকেই করতে চান, আর আমি কিন্তু আইনের পথের বাইরে গিয়েও মাঝে মাঝে কাজ করতে চাই। কারণ আমি জানি এই আমাদের দেশের আইন সাধারণ মানুষের জন্য কতটা আর অপরাধীদের জন্য কতটা কাজ করে। আচ্ছা, কেতো আর তার দলের লোকেরা এই যে মারা গেল, এর পেছনে কার হাত রয়েছে বলে আপনার মনে হয়?
যদি জানতে পারতাম কারা কাজটা করেছে তাহলে অবশ্যই তাদের আপনার থানায় ডেকে একটা পার্টি দিতাম, মানে এইখানে না হোক অন্য কোথাও। ও ভালো কথা, এই নয়নপুরের ওই বিমল আর কেতর যে আস্তানার কথাটা বলেছিলেন, সেই কারখানাতে আপনারা গিয়ে দেখেছিলেন কখনো? বিপাশা নিরুদ্দেশ হওয়ার পর সবার প্রথমে আমরা ওখানে গিয়েছিলাম। গোটা কারখানা তন্ন তন্ন করে খুঁজে ফেলা হয়েছে। আর আশ্চর্যের ব্যাপার, বিমল, কেতু এমনকি মাধব পর্যন্ত আমাদের এই খোঁজার কাজে কিন্তু সাহায্য করেছিল। বিক্রম চুপ করে রইল। এমন সময় হীরালাল এসে খবর দিল, স্যার বাইরে একটা গাড়ি এসেছে, মনে হয় মাধব বাবু এসেছে। পেটাকে বাবু বলতে ঘেন্না করে। ঘেন্না করে যখন বাবু বলবে না হীরালাল, তার চেয়ে বরং বলবে নয়নপুরের সুরের বাচ্চা। যাই হোক, বাদ দাও, যাও গিয়ে দেখো কি বলছে। মাধব আর তার দলবল হুমকি দিতে দিতে থানায় ঢুকল। তার সঙ্গে লোকেরা থানার পরিবেশটাকে যেন একেবারে গরম করে তুলল। মাধব সোজা ওদের দরজার কাছেই চলে এলো। হীরালাল আটকাতে যাচ্ছিল, কিন্তু এক ধাক্কায় তাকে সরিয়ে দিয়ে মাধব ভেতরে ঢুকে পড়ল। হ্যাঁ, আপনারা থানায় বসে কি করছেন বলুন তো? আপনাদের নয়নপুরের একটা ছেলেকে এমনভাবে কেউ দিনে দুপুরে মেরে ফেললো, তার সঙ্গে থাকা আরও 3 জন লোক, মানে আমার পার্টির লোককে ওরা মারলো, আর আপনারা এখনো হাত গুটিয়ে বসে আছেন। দেখুন, রাতের অন্ধকারে ওদের কারা মেরে গেছে তা তো আমরা বলতে পারবো না। তাছাড়া আপনার ওই কি যেন কেতো না কি যেন, আচ্ছা কি যেন নাম, অংশমান বাবু, যাই হোক, ওই বেটাকে কারা খুন করেছে সেটা জানার আগে আমাদের বিপাশা নিরুদ্দেশ এবং রমাকান্ত চৌধুরীর খুনিকে ধরতে হবে। আমি কিন্তু হাসি মুখ দিয়ে চলি না মিস্টার চ্যাটার্জি। আমি খুব ভালো করেই বুঝতে পারছি আপনারা ঠিক কী করছেন। যদি বুঝতেই পেরে থাকেন তাহলে কেন শুধু শুধু থানায় এসেছেন বলুন তো? বিপাশা নিরুদ্দেশ এবং রমাকান্ত চৌধুরীর খুনের ব্যাপারটা আগে আমাদের তদন্ত করতে হবে। তার অপরাধীরা এখনো ধরা পড়েনি। এই কেস মেটার পরে যদি সময় পাওয়া যায় তখন এই কেতর কেসটা দেখব। পুলিশের কাজটা পুলিশকে করতে দিন, বুঝলেন? এবার মাধব সোজা অংশুমানের দিকে ঘুরে তাকালো, তারপর বলল, আপনার কথাও তাহলে একই। যদি 2 দিনের মধ্যে কেতুকে কারা মেরেছে সেটা খুঁজে বার করা না যায় তাহলে কিন্তু এই নয়নপুর আমি আগুন জ্বালিয়ে দেব। অংশুমান কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু বিক্রম তার আগেই চেয়ার ছেড়ে উঠে আসে, মাধবের সামনে দাঁড়ায়, চেয়ারটাকে এক ঝটকায় একপাশে ধাক্কা মেরে সরিয়ে ফেলে বলে, ওই শুয়োরটার জন্য আপনার মনে এত টান কিসের বলুন তো, যে ওর জন্য আপনি নয়নপুরে আগুন লাগিয়ে দেবেন? বিপাশাকে কেতুই লুকিয়ে রেখেছে, তাই না? আর রমাকান্ত চৌধুরীকে আপনার কথাতেই খুন করেছিল কেতু। ব্যাপারটা যদি একবার বাইরে আসে তাহলে কি হবে বলুন তো? সাপের লেজে পা দিচ্ছেন মিস্টার চ্যাটার্জি। এই মাধব যতক্ষণ ভালো আছে ততক্ষণই ভালো। নয়নপুরে এর আগে 3টে খুন, 4টে হাফ মার্ডার এবং বেশ কয়েকটা ধর্ষণ অপহরণের কেসের সঙ্গে আপনার নাম জড়িয়ে আছে। তাছাড়া নয়নপুরের বাইরে মানে দিগন্তপুরে আপনি এর আগে 4 বছর ছিলেন, সেখানেও আপনার রেকর্ড খুব একটা ভালো নয়। এখানে এসে পার্টি পলিটিক্স জয়েন করে সাধু হয়ে গিয়ে কি ভেবেছেন পুলিশ কোনো কিছু খুঁজে পাবে না? আজকাল সালা এটা কি নতুন ট্রেন্ড বেরিয়েছে নাকি? কোন গলেই পার্টি নেতা হওয়া যায়? আপনাকে আমি একটা কথা বলছি, শুধু মনে রাখুন, বিপাশাকে যদি 7 দিনের মধ্যে আমি খুঁজে বার করতে না পারি তাহলে এই নয়নপুরে আগুন জ্বলবে। আর যদি বিপাশার কিছু হয়ে যায় তাহলে এই কিতো যেভাবে মরেছে সেইভাবে আপনার দলের সব কটাকে। 7 দিন, তাই না? এই 7 দিনের মধ্যে যদি বিপাশাকে খুঁজে বার করতে না পারেন মিস্টার চ্যাটার্জি, তাহলে কি হবে? গোটা থানা যেন কিছুক্ষণের জন্য থমথমে হয়ে রইল। থমথমে নিস্তব্ধতা ভেঙে প্রথম কথা বললেন অংশুমান। আপনি এটা কি করলেন? মাধবকে এমন খোলা চ্যালেঞ্জ দিয়ে দিলেন। লোকটাকে দেখতে এমনই মনে হয়, সাদা জামা কাপড় পরে দেখে সাধু মনে হলেও লোকটা কিন্তু 1 নম্বরের শয়তান। এই কেতো, বিমল এরা সব চুনোপুটি তার কাছে। শুনেছি নয়নপুরেই একটা বাড়িতে 4 জনকে বাড়ির ভেতর বন্ধ করে রেখে গোটা বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়েছিল। যারাই পালাবার চেষ্টা করেছে তাদেরকেই মেরেছে। এখন পার্টিতে রয়েছে বলে নিজের হাতে কিছু করে না। আমি বলছি অংশমান বাবু, আপনি ভালো পুলিশ অফিসার, বিক্রমের কাজটা বিক্রমকে করতে দিন। একবার বিক্রম যে খেলায় নামে সেই খেলায় না জেতা পর্যন্ত সে কখনো পিছনে সরে না। আর জেতার জন্য বিক্রম সবকিছু করতে পারে,
সব কিছু। মিস্টার চ্যাটার্জি, আপনি না বললেও আমি জানি কেতো আর তার লোকেদের মৃত্যুর পেছনে কোনো না কোনোভাবে আপনার হাত রয়েছে। ঘাসে মুখ দিয়ে আমিও চলি না কিন্তু বিক্রম চ্যাটার্জি, তবে আজ থেকে আপনি যা করবেন তার সবকিছুতে আমি আপনার সাথে আছি। বিক্রম আগের মতোই চোয়াল শক্ত করে তাকালো তার দিকে। এমনকি ততক্ষণে থানার সমস্ত লোকেরা জড়ো হয়ে গেছে। দারোয়ান থেকে শুরু করে কনস্টেবল, সেকেন্ড অফিসার, এমনকি নোট রাখা পুলিশটা পর্যন্ত সকলেই এক বাক্যে স্বীকার করল এই নয়নপুরে ওই মাধবের সঙ্গে এই লড়াইতে তারা সবাই রয়েছে বিক্রমের সঙ্গে। বিক্রম একটু অবাক হলো। এই থানার মধ্যে সবকটা পুলিশ অফিসার কখনোই ভালো হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কেউ না কেউ মাধবের লোক রয়েছে। সে তক্ষুনি কিছু বলল না। ঘরের দরজা বন্ধ করে অংশুমান আর হীরালালকে নিয়ে পরামর্শ করতে লাগল। বিমল কেতুর মৃত্যুর খবরটা পেয়েছিল 2 দিন পরে। মাথায় প্রচণ্ড আঘাত লাগায় সে সেখানেই পড়েছিল। কেতো আর তার দলের লোকেরা মদ খেয়ে সেই রাতেই গিয়েছিল হরিবাবুর বাড়িতে। যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় মেয়েগুলো জেগে উঠেছে। ভোর হয়ে গেছে। মেয়েগুলো ছটফট করছে, কথা বলার চেষ্টা করছে কিন্তু পারছে না। বিমল মাথার ওপর হাত রাখতেই বুঝতে পারে সেখানটা ফেটে অনেকটা রক্ত বেরিয়ে গেছে। কোনো রকমে উঠে দরজা বন্ধ করে দিয়ে সে নিজের বাড়িতে ফিরে যায়। এই বাড়িতে একসময় তার বাবা মা দুজনের সঙ্গেই সে থাকত। এখন আর কেউ থাকে না। বাবার মৃত্যুর পরে মা পাগল হয়ে গিয়েছিল। সে যে তারপর কোথায় চলে গেছে তা কেউ জানে না। সেই দিনের কথা মাঝে মাঝে বিমলের মনে পড়ে যায়। কত ভালো একটা স্বপ্ন ছিল তার। পড়াশোনা শেষ করে চাকরি করবে, বাবা মাকে দেখবে, একটা বিয়ে করবে। পড়াশোনাটা শেষ করে কলেজটাও মোটামুটিভাবে বাঁধিয়ে ফেলেছিল। আর তার মাঝে এই ব্যাপারটা ঘটে যায়। নয়নপুর থানার এক পুলিশ অফিসার একটা মেয়ের কেসে ফাঁসিয়ে দেয় তার বাবাকে। তার বাবা ব্যবসা করত। কোনো একটা কারণে পুলিশকে ঘুষ দিয়ে অস্বীকার করেছিল বলেই তার প্রতিশোধ এটা। জেল থেকে আর বের হতে পারে না সে। তাকে বাঁচাতে গিয়েই টাকা পয়সা প্রায় সব কিছু শেষ হয়ে যায় ওদের। কলেজ ছাড়তে বাধ্য হয় বিমল। অপমানের সঙ্গে সঙ্গে শেষের দিকে এই সমস্ত ব্যাপার আর সহ্য করতে না পেরে জেলেই কিভাবে যেন আত্মহত্যা করেছিল বিমলের বাবা। তবে অনেকে মনে করে নয়নপুর থেকে অন্য জেলে শিফট করার সময় সেখানে কোনোভাবে তাকে জেলের কয়েদিরা খুন করেছিল। এরপরেই বিমলের মা পাগল হয়ে গিয়েছিল। অনেক চেষ্টা করেছিল বিমল ছোটখাটো কাজকর্ম করে তাকে দেখার, কিন্তু মা নিরুদ্দেশ হয়ে যাওয়ার পর থেকেই কেমন যেন বদলে যায় সে। আর তারপরেই এই কেতো একদিন এসে তাকে সাহায্য করেছিল। ছোটবেলায় কেতো আর বিমল ভালো বন্ধু ছিল, কিন্তু বড় হতে দুজনের রাস্তা আলাদা হয়ে যায়। তারপরে আবার ফাঁকা ঘরের মধ্যে বসে বিমল বলল, এই কেতোকে যে মেরেছে তাকে আমি এত সহজে শালা ছাড়বো না। বাপ মার চলে যাওয়ার পরে আপন বলতে একমাত্র কেতোই ছিল আমার কাছের, তাই কেতোর মৃত্যুর প্রতিশোধ আমি শালা নেবই। এমন সময় বিমলের ঘরের দরজার কাছে পরপর 3টে টোকা পড়ে। তারপর ঘরের দরজার তলা দিয়ে একটা কাগজ ঢুকে যায় ঘরের ভেতরে। কাগজের লেখাটা পড়তে পড়তেই বিমল বুঝতে পারে কেতোকে কে মেরেছে, কিন্তু এখন অপেক্ষা করতে হবে। এর মাঝে কয়েকটা দিন কেটে যায়। থানায় গিয়ে মাধবের বিক্রমের সঙ্গে নেওয়া চ্যালেঞ্জ, কেতোর মৃত্যু, বিমলের শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া, এই সমস্ত করে কেটে যায় প্রায় 5টা দিন। বিক্রম বুঝেই চ্যালেঞ্জটা দিয়েছিল। সেদিন মাধবের বাড়িতেই বিমল বসেছিল। মাধব আস্তে আস্তে তার সাথে কথা বলছে। কেতো আর তার 3 জন লোককে যারা মেরেছে তাদের কেউ নয়নপুরের লোক নয়, বাইরে থেকে এসেছে। আর তারা এখনও নয়নপুরেই আছে।
কিন্তু কোথায় আছে সেই কথা কনস্টেবল রামচরণ বলতে পারল না। আমারও সন্দেহ হয়েছিল এই নয়নপুরে কারোর সাহস হবে না কেতুর গায়ে হাত দেওয়া, কিন্তু লোকগুলো এসেছে কেন, আর হঠাৎ করে কেতুকেই বা টার্গেট করতে গেল কেন, সেটাই তো বুঝতে পারছি না। আমার কিন্তু মনে হয় সব কিছুর পেছনে ওই নতুন পুলিশ অফিসার বিক্রম চ্যাটার্জি রয়েছে। সে আসার পর থেকেই এই সব হচ্ছে। আচ্ছা, কেতো তো এখন আর নেই, তাহলে ওই মেয়েগুলোকে সাপ্লাই করার ব্যাপারটা কি হবে? আমি বেশি রিস্ক নিতে চাইছি না। 7 দিনের কথা বলেছিল ওই মেয়ে চ্যাটার্জি, ওকে বিশ্বাস নেই। 5 দিন প্রায় হয়ে গেছে। আজকে রাতেই একটা গাড়ির ব্যবস্থা করছি, তাতে করে 11টা মেয়েকে তোরা লোকেদের দিয়ে তুই নয়নপুর থেকে বেরিয়ে বার করে দে, একেবারে সোজা এখান থেকে কলকাতায় চালান করে দে। তারপর কলকাতা থেকে বাংলাদেশ হয়ে ওদের থাইল্যান্ডে পাঠিয়ে দিবি, বুঝলি? কিন্তু এই ব্যাপারটা তো কেতো দেখতো, তাই না? সমস্ত অ্যারেঞ্জমেন্ট আমি করে দিতাম, কিন্তু আমি একা একা এত কিছু কি পারবো? তোকে একা কোনো কিছু করতে হবে না, তোর সঙ্গে আরও একজন থাকবে, রাঘব বলে একজন থাকবে। রাঘব থাকতে তোর কোনো চিন্তা নেই। আজকের মধ্যেই ওই মেয়েগুলোকে কারখানার ওই জায়গা থেকে বার করার ব্যবস্থা কর। রাতের মধ্যে লরি পৌঁছে যাবে, ওদেরকে ইঞ্জেকশন দিয়ে তুলে দিবি লরিতে। রাঘব তোর সঙ্গে থাকবে, তবে আর কাউকে নিয়ে যাবি না কিন্তু। বেশি লোকজন থাকলে সন্দেহ হতে পারে, রাস্তায় কোনো সমস্যা হবে না। কথাটা বিমল ভালো করেই জানে। প্রত্যেকটা ক্রসিং, প্রত্যেকটা চেকপোস্ট, এমনকি সব জায়গাতেই মাধব এবং তার রাজনৈতিক দলের নেতাদের বলা থাকে। তাই ওদের গাড়ি থাকলে চট করে কেউ ধরে না, আর ধরলেও সমস্যা নেই, একটা ফোনেই কাজ হয়ে যায়। গাড়ির মধ্যে যে কি আছে সেটা খুলে পর্যন্ত কেউ দেখে না। যেদিন রাতে বিমলকে ওই মেয়েগুলোকে নিয়ে চলে যাওয়ার কথা মাধব বলল, সেদিন বিকেলের দিকেই বিক্রম তার নয়নপুরে যেখানে থাকার ব্যবস্থা করেছে সেই ঘরে এসে ঢুকল। ঘরের ভেতরে আলোটা অল্প অল্প জ্বলছে, তার কাছে অন্য একটা চাবি থাকে। ঘরে ঢুকে বিক্রম বলল, তৈরি হয়ে থাক, আজকে কিন্তু বেরোতে হবে। আজকে মনে হচ্ছে ওই মাধব আর তার লোকগুলো কিছু একটা প্ল্যান করবে। শালা গোটা নয়নপুর খুঁজে ফেললাম, কিন্তু কোথাও কিছু লিড পেলাম না। আমরা কিন্তু একটা লিড পেয়েছি স্যার। আপনার কথা মতো আমি নয়নপুরের এদিক ওদিক ছদ্মবেশে ঘোরাঘুরি করে এটা বুঝতে পেরেছি ওই কারখানাতে কিছু একটা আছে। কিন্তু সেটা কি করে হয়? পুলিশ সেখানে গেছে, দেখেছে, এমনকি আমিও সে জায়গাটা দেখেছি, কিন্তু কিছুই তো পাইনি। কিন্তু একটা ব্যাপার ভালো করে দেখুন স্যার, এই কারখানা আর মাধবের বাড়ি ছাড়া এই নয়নপুরে কিন্তু আর কোথাও তেমন কোনো পাহারা নেই। কারখানাতে দিনে রাতে সবসময় পাহারা থাকে, কিছু না কিছু একটা ব্যাপার তো আছে স্যার। ওদেরকে বলেছিলাম কারখানাতে আর মাধবের বাড়ির আশেপাশে একজন নতুন করে পাহারায় থাকবে। আচ্ছা, বাকি যারা দুজন এসেছিল তারা ফিরে গেছে তো? ওরা এই এলাকাতে নেই, পাশের এলাকাতেই আছে। কন্ট্যাক্ট করলে ঘন্টাখানেকের মধ্যেই ওরা এসে পড়তে পারবে। আমার মন বলছে আজকে কিছু একটা হবে। তাছাড়া আমাদের থানার কনস্টেবল রামচরণ যে মাধবের পোশাক কুত্তা, সেটা আমি আগেই সন্দেহ করেছিলাম। রামচরণকে কারোর সাথে কথা বলতে শুনেছিলাম। তাহলে ওদের খবর দিয়ে দিই স্যার, সন্ধ্যের মধ্যে ওরা চলে আসুক, একটু পরেই তো সন্ধে হয়ে যাবে। আর তাহলে কি ওই কারখানার কাছেই তোরা আজকে একসঙ্গে থাকবি। তারপর যদি বিপদ বুঝতে পারিস তখন আমায় ফোন করবি। বলাই বাহুল্য, এখানে আসার আগেই এই 4 জনকে বিক্রম তার সঙ্গে করে নিয়ে এসেছে। অচেনা অজানা জায়গায় বুদ্ধির সঙ্গে সঙ্গে যেটা প্রয়োজন হয় সেটা হলো লোকবল। বিক্রম দাঁতে দাঁত চেপে বলল, একবার যদি বিপাশাকে খুঁজে বার করতে পারি তাহলেই মাধবের পশ্চাৎ আমি নিজের হাতে জ্বালাবো, তোরা দেখে নিস। একটা কথা বলবো স্যার, এই আপনার এই কথাগুলোই আমাদের বেশ ভালো লাগে। আগে অনেক পুলিশ অফিসারের সাথে কাজ করেছি, কিন্তু আপনার মধ্যে কি যেন একটা ব্যাপার আছে স্যার। আমরা এক্ষুনি সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি স্যার। সন্ধ্যের দিকে তখন কারখানার কাছে বেশ কিছু লোকজন এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। 11টা মেয়েকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে তোলা হয়েছে, কারখানার কাছে এসে দাঁড় করানো সেই লরিটায়। আড়াল থেকে ওরা 4 জন সব কিছু দেখে ইনফর্ম করে দেয় বিক্রমকে। বিক্রম কিছু একটা বুঝতে পেরেই
লরিটা নয়নপুর ছেড়ে যেখান দিয়ে বেরোবে সেই এলাকাতেই থাকার কথা বলে। নয়নপুর থেকে বড় রাস্তায় ওঠার জন্য একটাই মাত্র রাস্তা আছে, এখান থেকে ওদেরকে যেতে হবে। খবরটা পেয়ে পুলিশের জিপ নিয়ে বিক্রম, অংশুমান, হীরালাল এবং আরেকজন বেরোয়। রামচরণ আসতে চেয়েছিল, কিন্তু বিক্রম তার দিকে তাকিয়ে বলে, তোর ব্যবস্থা পরে হবে, আমি আসার আগে পুলিশের পোশাকটা খুলে টেবিলের উপর রেখে বাড়ি চলে যাব। যদি সেটা না হয় তাহলে রামচরণ বলে কেউ এই থানায় কাজ করতো সেটা কাল থেকে সবাই ভুলে যাবে। বিক্রমের মুখের দিকে তাকিয়ে রামচরণ কেমন যেন থতমত খেয়ে গিয়েছিল। জিপটা ধুলো উড়িয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সে ছুটতে লাগলো মাধবের বাড়ির দিকে, কিন্তু পারল না। মাঝপথেই অন্ধকার থেকে কে যেন ছুটে এসে তার মুখটা চাপটে ধরে তাকে সরিয়ে ফেললো একপাশে। রামচরণ কিছু বুঝে ওঠার আগেই সে দেখতে পেল হরিবাবু। হরিবাবুর মুখে তখন অদ্ভুত হাসি। খুব তো বলেছিলি আমার মেয়েকে আর খুঁজে পাবো না, ওদের বিরুদ্ধে কমপ্লেন তুলে নিতে বলেছিলি। টাকা দিবি? টাকা টাকা, এবার তোকে কে বাঁচাবে? এই বুড়ো, ছাড় ছাড় ছাড়, তুই জানিস না আমি পুলিশ, আমার গায়ে হাত দিচ্ছিস? হ্যাঁ, এখন তো শুধু হাত দিয়েছি, এবার আর কি কি দেব সেটা ভালো করে দেখ। কথাটা বলেই হরিবাবু কোমর থেকে একটা ধারালো ব্লেড বের করে আনে, আর তারপর রামচরণ কিছু বুঝে ওঠার আগেই সে ব্লেডটা চালিয়ে দেয় তার গলার নলি বরাবর। থানা থেকে বেরিয়ে এদিকে জায়গাটা খানিকটা ফাঁকা, তাছাড়া সন্ধে পেরিয়ে রাত হতে শুরু করেছে। নয়নপুরে রাতের বেলা লোকজন খুব একটা বাইরে বেরোয় না, মোটামুটি মাধবের ভয়ে কেউ বাড়ি ছেড়ে সেভাবে বেরোয় না। রামচরণের শরীরটা ছটপট করতে করতে সেখানেই পড়ে থাকে, রক্তে মাখামাখি হয়ে। হরিবাবু হাঁটতে হাঁটতে ফিরে যায় নিজের বাড়িতে। ওদের লরিটা যখন মোটামুটি নয়নপুরের রাস্তা ছেড়ে বড় রাস্তায় উঠতে যাবে, ঠিক তার আগেই বড় রাস্তার একপাশ থেকে পুলিশের জিপটা এসে দাঁড়ায় ওদের লরির সামনে। সঙ্গে সঙ্গে একটা ব্রেক কষে গাড়িটা দাঁড় করাতে হয় রাঘবকে। তার পাশে বিমল বসে রয়েছে। বিমল বলে, পুলিশের গাড়ি? কিন্তু পুলিশের তো এখন আমাদের ধরার কথা নয়। আরে অংশুমান বাবু যে, শুধু শুধু গাড়িটায় কেন আটকাচ্ছেন? ছেড়ে দিন, আরে ছেড়ে দিন, না বলে আবার ফোন করতে হবে যে, ভালো হবে তখন। কি হচ্ছে কি অংশুমান বাবু? কথাটা বলতে বলতেই বিমল মুখ বাড়িয়েছিল জানালা দিয়ে। কিছু বুঝে ওঠার আগেই পুলিশের জিপের দিক থেকে গুলি ভেসে আসে বিমলকে লক্ষ্য করে। মাধবের কথায় বিমল আর রাঘব ছাড়া কেউ আসেনি এই লরিটায়, কিন্তু গুলি চলতেই সঙ্গে সঙ্গে বিমল, রাঘব দুজনেই পিস্তল বের করে ফেলে। দুজনেই গাড়ির দরজা খুলে দুপাশ থেকে ঝাঁপিয়ে পড়ে নিচে, তারপর পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ততক্ষণে বিক্রম, অংশুমান, হীরালাল এবং ড্রাইভার পুলিশের জিপের পেছনে লুকিয়ে পড়েছে। অংশুমান বলল, তোদের গাড়িতে কি আছে সেটা আমাদের দেখতে দিতে হবে, যদি কিছু না থাকে তাহলে তোদের ছেড়ে দেব। গুলি চালানো বন্ধ কর। গাড়িতে মাল আছে, মাল, সেই মাল পৌঁছবার জন্য নিয়ে যাচ্ছে। ক্ষমতা থাকলে একবার সামনে আয়। তারপর ক্ষমতা আমাদের ভালোই আছে, কিন্তু তোর তো নাক টিপলে দুধ বেরোবে। তোর কাছে কিসের ক্ষমতা দেখাবো মারা? হাতে পিস্তল থাকলে এমন কথা অনেকেই বলতে পারে। বললাম তো, ক্ষমতা থাকলে পিস্তল ফেলে সামনে আয়। তারপর কার নাক থেকে দুধ বেরোই আর কার নাক থেকে কি বেরোবে সেটা দেখা যাবে। বিক্রমের ইশারায় ওরা গুলি চালানো থামিয়ে দেয়। এদিকে রাঘবের ইশারাতেও বিমল গুলি চালায় না। রাঘব পিস্তলটা নামিয়ে রাখে মাটিতে। বিক্রম পুলিশের জিপের সিটের ওপরে পিস্তলটাকে ফেলে দেয়। তখন চাঁদের আলো আকাশে রয়েছে। বড় রাস্তা থেকে নয়নপুরের এই রাস্তাটা সামান্য ঢালু, সেইখানটাতেই ওরা দাঁড়িয়ে রয়েছে। উল্টো দিকে রেল স্টেশনের দিকে গেলে কিন্তু পাকা বাড়িঘর বেশি চোখে পড়ে, তবে এই হাইওয়ের দিকটা এমনিতেই ফাঁকা থাকে। চাঁদের আলোয় বিক্রমের গায়ে থাকা পুলিশের পোশাকটা এখন যেন চকচক করছিল। এখানে আসার জন্যই সে পোশাকটা পরেছে। এদিকে রাঘবের গায়ে একটা স্যান্ডো গেঞ্জি, কোমরে গামছা বাঁধা আর হাফ প্যান্ট পরা।
ঘামে ভেজা শরীরটার মাসলগুলো চাঁদের আলোতে যেন চকচক করে উঠছে। পুলিশের জামাটা খুলে খুব সাবধানে অংশুমানের হাতে দিয়ে দিল বিক্রম। কাজটা কি ঠিক হচ্ছে স্যার? ওদের বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমি নিজেকে কোনোদিন বিশ্বাস করতে পারিনি। আপনার কি করে মনে হলো যে আমি ওকে বিশ্বাস করব? যদি কোনো বেগরবাই দেখেন সঙ্গে সঙ্গে গুলি চালাবেন। রাঘব এগিয়ে এলো খানিকটা। বিক্রমের পরনে এখন স্যান্ডো গেঞ্জি। বিক্রমের চেহারাটা রাঘবের মতো অমন লম্বা এবং দশাশই টাইপের না হলেও তার চেহারাতে একটা বেশ শক্ত সুন্দর কাঠামো রয়েছে। হাতের মাসলগুলো ফুলে উঠেছে। গেঞ্জির ওপর দিয়ে বডিটা ভালোভাবে বোঝা যায়। রাঘব একটা চিৎকার করে ঘুষি বাগিয়ে এগিয়ে এলো বিক্রমের দিকে। মাথাটা নিচু করে বিক্রম রাঘবের ঘুষিটাকে সামলে নিল বটে, কিন্তু তার হাঁটু দিয়ে মারা একটা গুঁতো পেটের কাছে এসে লাগতেই ছিটকে পেছনের দিকে সরে গেল। একেবারে সময় না দিয়েই আবার ছুটে এলো রাঘব। বিক্রমের গায়ের ওপর উঠে বসে তার মুখ লক্ষ্য করে ঘুষি চালাতে লাগলো, কিন্তু দু হাত দিয়ে বিক্রম তখন তাকে ধরে ফেলেছে। তারপর নিজের পায়ের ধাক্কায় রাঘবের তলপেট বরাবর লাথি মারতেই রাঘব ছিটকে গেল একপাশে। আবার উঠে রাঘব কিছু করার আগেই বিক্রমের একটা ঘুষি সহসা এগিয়ে এসে লাগলো তার ডান গালের কাছে। মুখ থেকে কিছু একটা ছিটকে বেরিয়ে গেল বাইরের দিকে। এদিকে বিমল ততক্ষণে মোবাইল বের করে মাধবকে সমস্ত কথা বলে ফেলেছে। মাধব প্রায় চিৎকার করে বলল, এত বড় সাহস! আমার গাড়ি আটকেছে, আমি এক্ষুনি আসছি, দাঁড়া আমি এক্ষুনি দলবল নিয়ে আসছি। বিমল তৈরি হয়েছিল, কিন্তু রাঘব বারণ করেছে তাই সে কিছু করতে পারল না। ততক্ষণে রাঘবকে প্রায় কবজা করে ফেলেছে বিক্রম। দুটো পায়ের কাছে রাঘবের গলাটাকে একেবারে চেপে ফেলেছে, আর তার হাতটাকে টেনে তার কোমরের দিকটায় নিজের শরীরটাকে চেপে ধরে হাঁপাতে হাঁপাতে বিক্রম বলল, এখানে একটা হাঁসকা টান দিলেই তো। গুলি চালা বিমল, গুলি চালা। পর পর দুটো গুলি চালালো বিমল, কিন্তু বিক্রম ব্যাপারটা বুঝতে পেরে ঘুরে গিয়েছিল, আর তাতেই রাঘবের শরীরটা উঠে এসেছিল উপরের দিকে। পরপর দুটো গুলি সোজা রাঘবের মাথায় এসে লাগলো। বিমলের হাতের টিপ খারাপ নয়, তাই আধো অন্ধকারেও সে ভুল করেনি, কিন্তু গুলি চালাবার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে অংশুমান রিভলভার তুলে নিয়ে বিমলকে লক্ষ্য করে পর পর দুটো গুলি চালিয়ে দিল। পর পর কয়েকটা গুলির শব্দের সঙ্গে সঙ্গে দুটো মৃতদেহ পড়ে রইল। বিক্রম উঠে তখন হাত ঝাড়ছে। তার পুরো শরীর ধুলো কাদায় ভরে গিয়েছে। কিছু বলতে যাবে তার আগেই দূর থেকে একটা গুলি এসে লাগলো বিক্রমের হাতে। সঙ্গে সঙ্গে সে হাতটা চেপে ধরে লরির আড়ালে লুকিয়ে পড়ল। কারা আসছে সেটা একটু পরেই দেখা গেল। এবার পর পর দু তিনটে গাড়ি আসছে ওই পথ ধরে। সঙ্গে সঙ্গে বিক্রম উঠে পড়ল সামনের গাড়িটার ওপর দিকে। গাড়ির ভেতরে ঢুকেই আলোটা জ্বালিয়ে সামনের দিকে চোখ পড়তে অবাক হয়ে গেল। সামনের বাক্সের মধ্যে রাখা পাশাপাশি দুটো পেটো। এদিকে অংশুমান চিৎকার করে বলল, চলে আসুন, আমাদের এক্ষুনি রওনা দিতে হবে। ওদের সঙ্গে অনেক লোকজন রয়েছে, আমাদের ফোর্স কম। জিপটা নিয়ে বড় রাস্তার দিকে তোমরা এগিয়ে যাও, আমি দেখছি কি করা যায়। ততক্ষণে গাড়িগুলো একদম কাছাকাছি এসে পড়েছে। তখন তাড়াতাড়ি দুটো পেটো হাতে নিয়ে ঝটপট নেমে পড়ল লরি থেকে। তারপর লরির একদম তলায় চলে গেল। গাড়িগুলো ওর সামনে থেকে বেরিয়ে গেল। পর পর তিনটে গাড়ি বেরিয়ে যেতেই বিক্রম তাড়াতাড়ি বেরিয়ে এলো লরির তলা থেকে। তারপর দুটো পেটোকে খুলে ছুঁড়ে মারল দুটো গাড়িকে লক্ষ্য করে। পর পর বিস্ফোরণ, আর দুটো গাড়ি প্রায় ভেঙে চুরে খান খান হয়ে গেল। একসঙ্গে অতগুলো লোকের চিৎকার, আগুন, এই সমস্ত কিছু দেখে প্রথমের গাড়িটা থামতেই পুলিশের জিপটাও ব্যাক করল, দু হাতে দুটো রিভলভার নিয়ে। ততক্ষণে বিক্রম বেরিয়ে এসেছে। দাউ দাউ করে জ্বলছে গাড়িগুলোর ধ্বংসস্তূপ। মাধব আর তার লোকেরা পর পর নেমে এলো পাথারি গুলি চালাতে যেতেই বিক্রম আর অপর প্রান্ত থেকে অংশুমান চলে আসে। ততক্ষণে মোটর সাইকেল নিয়ে এসেছে বিক্রমের 4 জন লোক। এদের সবার গুলিতে ওরা প্রায় ঝাঁঝরা হয়ে গেল। শুধু বাকি রইল মাধব। এর ফল কিন্তু
এর ফল কিন্তু ভুগতে হবে। এত বড় কাজ করে তোরা কিন্তু এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তোকে কি বলেছিলাম? তোকে বলেছিলাম যে ঠিক 7 দিনের মধ্যে আমি বিপাশাকে খুঁজে বের করব। 7 দিন এখনো হয়নি। আজ রাত 12টা বাজলে 7 দিন কমপ্লিট হবে। ভুল হলো মিস্টার চ্যাটার্জি, আজ 12টা বাজলে 6 দিন কমপ্লিট হবে। কালকে আরও একটা দিন থাকবে। তা থানায় আমাকে আটকে রাখতে পারবি না? তোদের সব কটাকে আমি দেখে নেব। আরে তোকে ধরে নিয়ে যাব কে বললো? তোকে আমরা আটকাবো সেই কথাই বা কে বললো? এই তোমরা গিয়ে পেছনে ডালা খুলে দেখো তো মেয়েগুলো কেমন আছে। অংশুমান বিক্রমের সঙ্গে রইল। বাকিরা লরিটার পেছন দিকে চলে গেল। ডালা খুলে একে একে 11টা মেয়েকে নামিয়ে এনেছে তারা। মাধব রাগে থরথর করে কাঁপছে। তার মোবাইলটা বের করে কাকে একটা যেন ফোন করতে গেল। ঠিক তখনই মোবাইলটা লক্ষ্য করে গুলি চালিয়ে দিল বিক্রম। সালা, নয়নপুরে আগুন জ্বালিয়ে দিবি বলেছিলি না? এবার আগুন আমি জ্বালাবো, দেখ তাহলে। মাধবকে সে ওখানে দাঁড় করিয়ে রেখে চলে গেল। বিক্রম লরির ওপর থেকে একটা ছোট্ট পেট্রোলের ডিব্বা আনলো। সেটা থেকে পেট্রোল ছিটিয়ে দিতে শুরু করলো মাধবের গায়ে। অবশ্য তার আগে সে 2টো গুলি করে মাধবের 2টো পা একেবারে ল্যাংড়া করে দিয়েছিল। তারপর দেশলাইটা বের করে মুখে একটা সিগারেট ধরিয়ে নিয়ে বলল, অপরাধী যতই বড় হয়ে যাক না কেন, তাকে এক না একদিন মাটিতে পড়ে মিশে যেতেই হয়, বুঝলি? তুই বলেছিলি না তোর কথায় এই নয়নপুরে মানুষ উঠে বসে? বলটা। বিক্রমের কথায় সবাই হেসে উঠল। সিগারেটটা ধরিয়ে সেই জ্বলন্ত দেশলাই কাঠিটা হাতে নিয়ে একবার ওদের দিকে তাকিয়ে অংশুমানের দিকে তাকালো বিক্রম। অংশুমান মাথা নাড়তে সেটা ছুঁড়ে দিল মাধবের দিকে। মাধব চিৎকার করে দাউ দাউ করে জ্বলছে। মাধবের দেহ সমেত সবকিছু সেখানেই রইল। শুধু পুলিশের জিপে 11টা মেয়েকে কোনো রকমে দুবার করে নিয়ে ওরা ফিরে গেল থানায়। পরদিন সকালে সেখান থেকে বেরিয়ে যাওয়ার আগে বিক্রমের সঙ্গে দেখা হলো হরিবাবু এবং রমাকান্ত চৌধুরীর স্ত্রীর। তারা থানায় এসেছিল বিক্রম চলে যাবে সেই খবরটা শুনেই। সেদিন আমার বাড়ি থেকে চলে আসার আগে আপনার মুখের হাসিটা আমায় বলে দিয়েছিল স্যার যে ওই 4 জনকে মারার পিছনে আপনি রয়েছেন। ভালো করেছিলেন স্যার। আপনার মতো আমাদের তো আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা নেই। আপনার মতো বিক্রম চ্যাটার্জি যদি সব জায়গায় একটা করে থাকে তাহলে নয়নপুরের মতো অবস্থার কোথাও হবে না। আমি কিছুই নই হরিবাবু। সবার মধ্যেই লড়াইয়ের ক্ষমতা আছে। শুধু অন্যায় দেখে ভয় পেয়ে সরে না থেকে সেই ক্ষমতাটাকে কাজে লাগালে আর কোনো সমস্যাই হতো না। একবার ভেবে দেখুন, এই নয়নপুরে কতজন মানুষ রয়েছে। তারা সবাই মিলে যদি একবার ওই মাধবের প্রতিবাদ করত তাহলে সে এত কিছু করার সাহসই পেত না। আমার স্বামীকে আমি আর ফিরে পাবো না মিস্টার চ্যাটার্জি। তবে আপনি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ওদের সবাইকে শাস্তি দিয়েছেন তাতে আমার স্বামীর মৃত্যুটা যে বিফলে যায়নি সেটা বুঝতে পারছি। কিন্তু পুলিশ রিপোর্টে তো কিছু একটা লিখতে হবে স্যার। মানে রাতের বেলা ওই লরি আর 2টো গাড়ির ভাঙা, তাছাড়া এতগুলো মৃত্যু। রিপোর্ট আপনি নিজের মতো করেই বানান। শুধু লিখবেন 2 পক্ষ নিজেদের মধ্যে গোলাগুলি আর বোমার আঘাতে এমন একটা অবস্থা করেছে। বিমল আর রাঘব পালাতে যাচ্ছিল। কোনো কারণে ওই বিমল মাধবের কাছ থেকে কিছু চুরি করে আর সেই সময় তার দল সেখানে গিয়ে পড়ে। ব্যাস, তারপর 2 পক্ষের মধ্যে লড়াই চলে। বাকিটা আপনি নিজের মতো করে লিখে নেবেন। বিক্রম বেরিয়ে আসে নয়নপুরের থানার উল্টো দিকের রাস্তার কাছে। সেখানে 4 জন দাঁড়িয়ে রয়েছে। এই 4 জন বিক্রমের সঙ্গে প্রথম দিন থেকে এখানে ছিল। অংশুমান বাবুও হাত তুলে ওদের উদ্দেশ্যে সেলাম জানায়। ওরা পরক্ষণে পা ঠুকে সেলাম জানায় তাকে। ওরাও পুলিশের লোক, তবে পুলিশের কিছু গুপ্ত অফিসার থাকে, সাধারণ কোনো পুলিশ নয়। ওরা স্পেশাল ব্রাঞ্চের। অনেক কষ্ট করে বিক্রম ওদের জোগাড় করেছে। এরপর বিক্রম নয়নপুর থেকে রওনা দেয়। আসলে সে তো বিপাশা কিংবা রমাকান্ত চৌধুরীর কেসটা সমাধান করতে এখানে আসেনি। সে এসেছিল নয়নপুর ছাড়াও আশেপাশের গোটা জায়গায় একটা পাচার চক্র ছড়িয়েছিল সেটা ধরতে, যেখানে কিডন্যাপ হওয়া মেয়েদের প্রথমে বাংলাদেশ, তারপর
সেখান থেকে থাইল্যান্ডে পাঠিয়ে দেওয়া হতো। এই গোটা ব্যাপারটার খবর সে জোগাড় করেছিল একটু একটু করে, আর তারপরেই শুনেছিল এই নয়নপুরে কোনো রাজনৈতিক পার্টির নেতাই এই সবের সাথে জড়িত। তারপরেই মাধবকে টার্গেট, আরেকটা ছুঁতো দিয়ে ওই বিপাশার অপহরণ এবং রমাকান্তের ব্যাপারটা দেখতে এখানে। বিক্রমের গাড়িতে যেতে যেতে মনে পড়ে বিপাশার ক্লান্ত মুখটা। হাসপাতালে বিপাশা কাঁদতে কাঁদতে ওর পায়ে হাত দিয়ে প্রণাম করতে চেয়েছিল। হরিবাবুর বিষণ্ণ নইয়ে পড়া মুখের ওপরে চোখ চলে গিয়েছিল। বিক্রম সবকিছু ঝেড়ে ফেলে নয়নপুরে, তারপর এগিয়ে যায় অজানার উদ্দেশ্যে।